আমার বয়সে আমি এত পানি আমি দেখিনি। এই অঞ্চলগুলো ফেনীর নিকটবর্তী হওয়ায় এখানে কিন্তু বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। ফার্নিচারি আমগুলো অনেক ক্ষয়ক্ষতির তলে ফালাইতে গেছে, ওই কাজটা কিন্তু ঠিক করে নাই। 20 আগস্ট 2024 মৌসুমের দ্বিতীয় ঢলে ডাকাতিয়া নদীর পানি আগের বছরগুলোর হিসেবে সর্বোচ্চ অবস্থানে। তবে এখানকার বাসিন্দারা তখনও জানত না এটা শুরু মাত্র। 21 আগস্ট টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে নদীর পানি হু হু করে বাড়তে থাকে, যা জনজীবনের স্বাভাবিক গতিকে অনেকটাই প্রভাবিত করেছে। এরই মাঝে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় পরম বন্ধুরাষ্ট্র ভারত। কোনো রকম পূর্বাভাস ছাড়াই খুলে দেয় ডম্বু স্লুইস গেট। ব্যাস, আকস্মিক কৃত্রিম বন্যাতে প্লাবিত হয় ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ আশপাশের প্রায় 8টি জেলা। আচ্ছা, আমি ভেবে নিলাম তারা তাদের বাঁধের সুরক্ষার জন্য কিংবা পানি বিপদসীমার উপরে উঠে যাওয়ার কারণে তাদের জনগণের স্বার্থে তারা এভাবে ড্যামগুলো খুলে দিয়েছে। কিন্তু তাদের ড্যামগুলোর অবশ্যই কিছু স্পেশালিস্ট এবং কিছু ইঞ্জিনিয়ার অবশ্যই এখানে নিয়োজিত আছে। এমনকি তাদের দেশের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অবশ্যই, উচ্চপদস্থ কর্মকর্তারা অবশ্যই নিয়োজিত আছেন। কিন্তু তারা কোনো রকম প্রস্তুতি দেওয়া ছাড়াই আমাদেরকে অনাকাঙ্ক্ষিতভাবে এভাবে কৃত্রিম বন্যা আমাদের দেশে তারা সৃষ্টি করতেছে। রাত্রিবেলা কিছু বুঝে ওঠার আগে হাজার হাজার মানুষ বাড়িঘর সহ তলিয়ে যায় কয়েক ফিট পানির নিচে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সেবা এবং হঠাৎ এই অঞ্চলের বিরাট একটি অংশ মোবাইল নেটওয়ার্ক থেকেও বিচ্ছিন্ন হয়ে যায়। 22 আগস্ট সকাল 10:25। কয়েকদিনের টানা বৃষ্টি তখনও চলমান। এরই মাঝে ডাকাতিয়া নদী নিজের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে প্রত্যেক বাড়িতে বাড়িতে। ইন্ডিয়ার মোদী সরকার আর শেখ হাসিনা মিলি জড়িতভাবে ফার্নিচারি আমগুলো অনেক ক্ষয়ক্ষতির তলে ফালাইতে গেছে, ওই কাজটা কিন্তু ঠিক করে নাই। প্রজন্ম সাক্ষী হয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার, যার ফলে আংশিক মানুষ ঘরবন্দি এবং বাকিরা হয় ঘর ছাড়া। আমার এই 80 বছর আমার বয়স, আমি 80 বছরের ভিতরে দেখি নাই এত পানি আর মানুষের এত কষ্ট, এত দুর্ভোগ করতে আছে। আমার বয়সে আমি এত পানি আমি দেখিনি। আজকে আমার বয়স প্রায় 43 থেকে 44 বছর। এই 43-44 বছর বয়সে আমি এরকম বন্যা আমি আর আমার এই জীবনে দেখি নাই। আমাদের বাপ দাদা এইভাবে দেখে নাই। নদীতে পানি উঠছে, আমাদের জীবনে এরকম ভয়াবহ পানি কোনোদিন দেখি নাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবনগুলোকে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়। এদিন দুপুরে কয়েকদিনের চলমান এই বৃষ্টি স্থির হয়, তবে ঘর ছেড়ে আসা মানুষগুলো গবাদি পশু এবং আসবাবপত্র নিয়ে পড়ে চরম বিপাকে। অনেক বিপদের ভিতর মানুষ পড়ে গেছে। সারাটা কুমিল্লা জেলা পানি উঠে গেছে, মানুষ না খাই মরতে আছে। দেশের পরিস্থিতি খুবই খারাপ। এখন কিছু বলতে কিছুই নেই, সব শেষ। আপনার 5টা গরুগুলো শেষ। ঘরে আটুমান পানি আসি আরেক জায়গায় আরেকজনের ঘরে। 23 আগস্ট শুক্রবার রোদ উঠেছে এবং বৃষ্টিও কাল থেকে বন্ধই আছে, তবে তখনও বন্ধ হয়নি পানির জোয়ার। বেলা 12:14। মন্নারা বাজার সিএনজি স্ট্যান্ড, তবে সেখানে আজ ভিড়েছে কয়েকটি নৌকা। জুমার দিন হলেও প্লাবনের কারণে এরই মাঝে বেশ কয়েকটি মসজিদে ইবাদতের কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। যেখানে চারদিকে বিপুল পরিমাণ পানি থই থই করছে, সেখানে রাতে আলোর যোগানের জন্য প্রধান উপকরণ হয়ে ওঠে আগুন এবং তার ব্যবহারের পরিত্যক্ত পদ্ধতি। 24 আগস্ট প্রথম প্রহর, রাত 12:58। কিছু মানুষের খোলসে জানোয়ার নিরীহ মানুষদের অসহায়ত্বকে সুযোগ হিসেবে দেখছে। একটি বিশেষ ঘোষণা, এলাকায় চোর ডাকাতের তৎপরতা দেখা যাচ্ছে। সবাই যে যার জায়গা থেকে সতর্ক অবস্থানে থাকো। একটি বিশেষ ঘোষণা। আমাদের চৌকুড়িতে যুব সমাজ বা যারা আছে সবাইকে আমরা কিছু কিছু মানুষকে ফোন দিয়ে ওখানে নেওয়ার পরে আরো অনেকে অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে আমরা রাত 4টা 4:30 পর্যন্তই মোটামুটি আমরা পাহারা দিছি। এবং ইভেন শুধু একদিন না, আমাদের যে বিগত যে 3-4 দিন যে পানি ছিল অনেক বেশি ছিল, মোটামুটি এই 3-4টা দিনই আমরা যে টিমগুলো আমাদের যে চৌকুড়ি স্বেচ্ছাসেবক বা যুব সমাজ যারা আছে ওরা মিলে ওই 3টে দিনে ভাগ হয়ে আমরা পাহারা দিচ্ছি।
আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশে, আমাদের চৌকুড়ি গ্রামের আশেপাশে নাইয়ারা বলেন আর বাগরা বলেন, জাপানন্দি কিংবা গাংপাড় বা চৌকুড়ি উত্তরপাড় কোথাও ডাকাতি হওয়ার সুযোগ আমরা দিই নাই। স্থানীয় মানুষজন মেতে উঠেছে মৎস্য উৎসবে, চারিদিকে মাছ ধরার হিড়িক পড়ে যায়। এরই মাঝে বিভিন্ন সংগঠন এবং নানা উদ্যোগে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছাতে থাকে এবং আরও স্বস্তির সংবাদ হচ্ছে বন্যার পানিও কিছুটা কমতে শুরু করেছে। তো আমরা যেটি আপনার নির্ণয় করেছিলাম 3 ইঞ্চির মতো পানি কমেছে এবং এলাকার পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত বিপদ সীমার মধ্যেই রয়েছে এবং এলাকাতে আমরা বিভিন্ন রকমের আপনার ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি অর্থাৎ পানি বাহিত রোগগুলো ইতিমধ্যে কিন্তু দেখা দিচ্ছে। নাইয়ারা দুপুর 12:42, তুলনামূলক সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে একটি। চারিদিকে জনবলহীন থমথমে পরিবেশ, ঘর ছেড়ে না যাওয়া মানুষগুলো খুব মানবেতর জীবনযাপন করছে এখানে। একটু কাট করছি, আপনি যখন এই ভিডিওটা দেখতেছেন তখন প্রবাবলি অবস্থা স্বাভাবিকের দিকে, কিন্তু এখন এখানকার যে পরিস্থিতি, মানে মানুষগুলোর চেহারাটা অন্তত আমার পরিচিত ছিল, কিন্তু তাদের এই করুণ অসহায়ত্বের চেহারাটা আমার কাছে একবারেই নতুন। যাক, সৃষ্টিকর্তা যা করে তার পেছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে, কিন্তু এই অবস্থাটা হঠাৎ করে এত ভয়াবহ রূপ ধারণ করে যে মানে বলার মতো না। আমি যখন ভিডিও কালেক্ট করতে যাচ্ছি, অনেক সময় মানুষের চোখের দিকে তাকিয়ে তাদের দিকে আর ক্যামেরা তাক করার ইচ্ছে হচ্ছে না, লজ্জা করতেছে। এজন্য অনেক পরিস্থিতি ইচ্ছে করে ক্যাপচার করিনি, কিছু পরিস্থিতি বাদ দিয়ে দিয়েছে আর কিছু পরিস্থিতি রেখে দিয়েছে। বেলা 2:57, সাতবাড়িয়া স্কুল ভবন বানভাসীদের দ্বারা কানায় কানায় পরিপূর্ণ। দেখা দিয়েছে তীব্র খাবার পানির সংকট, শুকনো জায়গার অভাবে ভাঙ্গা ব্রিজের উপর রান্না হচ্ছে বন্যার্তদের দুপুরের খাবার। পানির যে অবস্থা, মানুষ ঠিকমতো খাইতে পারতেছে না এবং মানুষ চলাফেরা করতে পারতেছে না। এর সুবাদে মানুষ এসে আশ্রয়কেন্দ্রগুলোতে এসে পৌঁছছে। বিকেল বেলায় অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ সচল করা হয়, যার ফলে মোবাইল নেটওয়ার্কিং সিস্টেমও সচল হয়। তবে 2 দিন থেমে থাকার পর সন্ধ্যায় আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। পানি এখনো কমে নাই, কিন্তু তার মধ্যেই বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, জানি না পরবর্তী অবস্থা কি হয়। এবং নিরাপত্তার স্বার্থে প্রত্যেক রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়। 25 আগস্ট পানি আরও কিছুটা কমেছে, তবে থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি তখনও চলমান। এরই মাঝে নিরাপত্তাজনিত কারণে খুলে দেওয়া হয় কাপ্তাই বাঁধের 16টি গেট। বেলা 12:34, চৌকুড়ি বাজার। পুরো বাজার প্লাবিত করার জন্য আর মাত্র একটি ভারী বর্ষণই যথেষ্ট। তার উপর নদী 3 দিক থেকে ঘিরে আছে। রাতে ঝড় ওঠার আশঙ্কা। 26 আগস্ট রাতে ঝড় না উঠলেও বহাল ছিল থেমে থেমে বৃষ্টি, যা চলমান ছিল সকাল পর্যন্ত। তবে স্বস্তির সংবাদ হলো পানি লক্ষণীয়ভাবে কমেছে। বেলা 11:45, বাগরা। স্থির বসে থাকা মানুষগুলো চোখে মুখে অস্থিরতার ছাপ। থাকার মতো খাওয়ার মতো পয়সা থাকলেও এখন খাইতে পারতেছি না, দান টান সব পানির এই মধ্যে। করুণ পরিস্থিতির মাঝেও কিছু অসাধু লোকজন দুর্যোগ ব্যবসায় লিপ্ত, পুঁজি হিসেবে ব্যবহার করছে মানুষের অসহায়ত্বকে। আমরা গতকালকে বাজারে গেছি, বাজার থেকে আলু নিয়ে এসেছি। আলুর অনেক দাম, সবকিছু জিনিসের দাম বাড়ছে এবং কিছু সুবিধাভোগীরা আরো বেশি নিতেছে। বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যে সিন্ডিকেট চলতেছে, একটা গ্যাসের বোতল 1400 টাকার থেকে 2200 টাকা নিতেছে। যারা এগুলা করতেছে, এগুলা মানুষের কাতার ভরে না, এরা খুবই খারাপ কাজ করতেছে। কিছু কিছু নৌকাওয়ালা 10-20 টাকার ভাড়া 100, 150, 200 টাকা নিতেছে। এগুলো অমানসিক এবং মানুষের উপরে জুলুম। আল্লাহ এদের যদি হেদায়েত করে এবং কি সমাজের মানুষ যদি সচেতন হয়, কিছু খারাপ শ্রেণীর লোকের কারণে প্রত্যেক গ্রামের মানুষ বদনাম হইতেছে, গ্রাম বদনাম হইতেছে। যাতায়াত ভাড়া ছিল মন্না থেকে চৌকুড়ি বাজার 20 টাকা, ওই ভাড়া এখন আমরা পরিস্থিতি সাপেক্ষে বন্যার কারণে নৌকা ভাড়া 50 টাকা দিতে পারি। তবে ওই মানুষগুলা আমাদের জনপ্রতি 200 টাকা করে মন্না থেকে চৌকুড়ি বাজার নিতেছে, আমাদের তার চেয়েও বেশি নিতেছে। যারা আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদেরকে দেখার জন্য আসতেছে, তাদের থেকে 1000-এর অধিকও নিতেছে। 2-4 জন মুষ্টিময় লোকের কারণে গ্রামের বদনাম হইতেছে, এগুলা ঠিক না। এই সব লোকেরদেরকে চিহ্নিত করি, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সামনে তাহলে ভালো হবে আমি মনে করি আর কি। আরেক জিনিসের দাম একটু বাড়তি হয়ে গেছে। এখন সদাগররা কথা এটা কয় যে আমরা কিনতে পারলে না আপনার সস্তা দিতে পারবো।
সাপ্লাই বন্ধ ছিল ঠিক আছে, কিন্তু তারা মজুত পণ্যের দাম কেন এত বাড়াবে, তাও আবার এমন গলা কাটা দাম। আর জায়গায় জায়গায় গ্যাস সিলিন্ডারের সিন্ডিকেটের ব্যাপারে কি আর বলবো। এখন অনেকের কাছে টাকা নাই, এখন এই অবস্থার ভিতরে, এই ভয়াবহ অবস্থার ভিতরে মানুষ খাইতে পারতেছে না, অনেকে অসুস্থ, অনেকে ডাক্তার দেখাতে পারতেছে না, অনেক সমস্যা। এখন এই সমস্যার ভিতরে যে তারা যে 200 টাকা তো ভাড়া চাইতেছে, এটা হইতেছে না। আর এমন অবস্থা, মানে এই ভয়াবহ অবস্থার ভিতরে অনেকের কাছে টাকা নাই, এই বিষয়টা নিয়ে অনেকে নৌকা যাতায়াত করতে পারতেছে না। এর জন্য আমাদের নিজের চোখে দেখা এক মা তার সন্তানকে নিয়ে বুক সমান পানির ভিতরে এই রাস্তাটা হেঁটে গিয়েছে। এখন এই অবস্থার ভিতরে কিন্তু এগুলা অনেক খারাপ হইতেছে বিষয়টা। ভারত এবার খুলে দেয় ফারাক্কা বাঁধের 109টি গেট। আমরা দেখেছি তারা শুধু 24 সাল না, বিগত বছরগুলোতে আমরা দেখেছি তারা অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদেরকে কৃত্রিম বন্যায় প্রতি বছর প্লাবিত করছে। 27 আগস্ট পানি অনেকটাই কমেছে, তবে স্বাভাবিক রূপে ফিরতে এখনো অনেক দেরি। আল্লাহ দিলে আমার বাড়ির ঘরের এই আমি উন্নতির দিকে আছি, এখন পানি কিছু নামছে। এই বন্যার কারণে কৃষি সেক্টরে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। আমি প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে বিকালবেলা দেখছি শুকনা খামার শুকনা আছে। এই রাত্রে মানে বৃষ্টি হয়েছে, বন্যার পানি আসি মানে সব খামারের ভিতরে পানি ঢুকে গেছে, মুরগিগুলো অনেকগুলো মুরগি মারা গেছে। কুমিল্লা, নোয়াখালী, আপনার ফেনী এই অঞ্চলের কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যতম ক্ষতিগ্রস্তের মধ্যে মৎস্য চাষী কৃষিরা এবং পাশাপাশি বাণিজ্যিকভাবে যারা শাকসবজি উৎপাদন করতে বাংলাদেশের মানুষের খাদ্যের যোগান দিত, তারাই সর্বশেষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছে এবং দায়িত্বরত যারা আছে, টিউনু মহোদয়, উপজেলা নির্বাহী, পাশাপাশি ডিসি মহোদয়, আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি এই যে বন্যা পরবর্তীকালীন এই কৃষকদেরকে যদি পুনর্বাসন করে এই অর্থনৈতিকভাবে অথবা অন্য কিছু দিয়ে পুনর্বাসন করা যায়, তাহলে বাংলাদেশের কৃষি আবার ঘুরে দাঁড়াবে। বাংলাদেশের সকল সশস্ত্র বাহিনী, আমি বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর কথাই বলবো, তারা এই দুর্যোগকালীন সময় যেভাবে মানুষের পাশে ছিল তা কখনোই বলার মতো না। একটা উদাহরণ দিচ্ছে, আগে বাচ্চারা হেলিকপ্টার আওয়াজ শুনলে এটা দেখার জন্য অনেক কৌতূহলী হয়ে যেত, কিন্তু এই কয়েকদিনে এই জিনিসটা এতটাই নর্মাল হয়ে গেছে যে এখন হেলিকপ্টার অনেক নিচ দিয়ে বিকট শব্দ করে করে যাচ্ছে, কিন্তু বাচ্চারা আগের মতো এটা দেখার জন্য দৌড় দিচ্ছে না। কিছু ত্রুটিজনিত কারণে জন্ম নেয় ওই কয়েকজনের কথা বাদ দিলে বাংলার মানুষ যেইভাবে এই প্রয়োজনে সাড়া দিয়েছে তা এতদিন সত্যি অকল্পনীয় ছিল। স্বেচ্ছাসেবকদের দিনরাত অক্লান্ত পরিশ্রম আর আপনাদের দেশ প্রবাস থেকে এইভাবে অর্থ অনুদান, মানে আমি যতবার এই ভিডিওগুলো দেখছি আমি একেবারে ইমোশনাল হয়ে গেছি। এমন সাম্যের বাংলায় তো আমরা এতদিন চেয়েছিলাম। আজ আমার বাঙালি পরিচয় আমার গর্বের বিষয়। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।